ভেবেছিলাম ঘরে গিয়ে নেক্সট প্রেজেন্টেশনটা দেব, কিন্তু আমি এখনই বলতে চাইছি, কারণ ওনার মতন লোক রয়েছেন যিনি 28টা রাজ্যে এই কাজটি চলছে সংগ্রাম কমিটির, যে আমাদের দেশে 542টি লোক ইলেক্টেড হয়ে কোনো কারণে পার্লামেন্টে পৌঁছে যান, আর এইদিকে 100 কোটি লোককে লড়েই যেতে হয়। তাহলে যদি এমন একটা ওয়েবসাইট হয় যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক মিনিমাম একটা ফান্ড যদি পাঠাতে পারেন, তাহলে আমি চাইবো যারা ফান্ড পাঠাচ্ছেন তারা ভোটটাও তাদেরকে দিন। যদি আপনারা ইলেকশনে দাঁড়ান, তাহলে নেক্সট ইলেকশনে আমি কিষাণ থেকে, হকার কমিটি থেকে এবং বিভিন্ন যে ইউনিয়নরা রয়েছে সেখান থেকে শয়ে লোক যদি পার্লামেন্টে পৌঁছে যায়, তাহলে হয়তো এই একটা এই লতে কনভার্ট হতে খুব বেশি টাইম লাগবে না। কারণ সেই লয় তো ইমপ্লিমেন্ট হতে এত কষ্ট বা এত আন্দোলন করতে হবে না। আপনি যদি একটা ছোট্ট করে উত্তর দেন, আপনাদেরকে কি আমরা পার্লামেন্টে দেখতে পাবো? না, দেখুন, পার্লামেন্টে যাওয়ার কোনো রকম ইচ্ছে আমাদের নেই, তবে আমরা আমাদের শক্তিকে যে জায়গায় নিয়ে আসছি, আমরা চাইবো যে সেই মানুষেরা যে মানুষেরা গিয়ে মানুষের কাজ করবে, সত্যিকারে মানুষের মতো মানুষের কাজ করবেন, সেই মানুষদের পাঠাবার উদ্যোগ নিশ্চয়ই আমরা নেব আগামী পার্লামেন্টে। এবং আমরা চাইছি যে যেখানেই ইলেকশন ঘটছে বা যেখানে ইলেকশন হোক, সেখানেই বিজেপি মুক্ত রাজ্য হোক। তাহলে শক্তিবন্ধু, আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা আমি সবার অডিয়েন্সের হয়েও করছি। সব পার্টিরই লোকেরা দাঁড়াচ্ছে, তাহলে সিটিজেনদের হয়ে ফান্ডিং করে আপনারা কিছু নাম দিতে পারবেন যাদেরকে আমরা সামনে দেখতে পারবো, যারা লিডারশিপ নেওয়ার ক্ষমতাও রাখেন, বলতেও পারবেন, এমন কিছু মাথায় আসছে? প্রথমত যে এই মুহূর্তে তো পশ্চিমবাংলা নির্বাচন, ফলে এটা করা যাবে না। ভবিষ্যতে পার্লামেন্ট নির্বাচনের সময় আমরা বিভিন্ন গণ আন্দোলনের মানুষ এবং বিভিন্ন সোশ্যাল মুভমেন্টের মানুষ, সোশ্যাল অর্গানাইজেশন সবাইকে নিয়ে আমরা চার্টার তৈরি করব, যে চার্টারগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ করব, যে এই চার্টারকে তোমরা তোমার ম্যানিফেস্টো ঢোকাবে কিনা বলো। যারা ঢোকাবে আমরা তাদের হয়ে মানুষের কাছে, মানুষের দরবারে যাব। তাহলে আমরা নতুন লোকেদের মুখ দেখতে পারবো? হ্যাঁ, পারবো। আমরা এইখানে শেষ করি যে আমরা সিটিজেনরাও একটা পক্ষ নিচ্ছি, সিটিজেনদের ইনভলভমেন্ট প্রায় নেই, কারণ সংগঠনই কাজ করে। যদি আমাদের চ্যানেল ভাবনা মুখ মানুষের কাছে গিয়ে সেই প্রশ্নগুলো তুলে সিটিজেনদেরকে দাঁড় করাতে পারে, তাহলে হয়তো পার্লামেন্টে আমরা সেই মানুষদেরকে খুঁজে পাবো যারা IIT বা MBA করে বাড়িতে বসে আছেন, দেশ নিয়ে ভাবছেন, তারাও কোথাও না কোথাও জাগবেন। এই ইন্টারভিউটা দেখার পর যে একজন দিশার পাশে আপনিও দাঁড়াতে পারেন। ধন্যবাদ। দিশাকে যে অ্যারেস্ট করা হলো, এনভায়রনমেন্টাল অ্যাক্টেই বলা হলো সে দেশদ্রোহী কাজ করছে, আসলে সে কিষাণদের হয়ে বলছিল। এই ব্যাপারে যদি আপনি একটু ছোট্ট স্টেটমেন্ট দেন। আপনাকে বলি, ভারতবর্ষে জবের থেকে মোদি এসছেন এবং RSS জবের থেকে ভারতবর্ষের মানে সংস্কৃতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য ধীরে ধীরে ভারতবর্ষকে ফ্যাসিস্ট জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। ফ্যাসিজম কি হয়, একদিকে যেমন ভারতবর্ষের সম্পদকে বিক্রি করছে, রাষ্ট্রীয় সেক্টরকে বিক্রি করে দিচ্ছে, যে রাষ্ট্র নিজের পায়ে দাঁড়াবে, ইন্দিরা গান্ধী স্টিলকে ন্যাশনালাইজ করেছিল, মেরুদণ্ড, আর সমস্ত বিক্রি করে দিয়ে সরকার এটা বলার চেষ্টা করছে যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট পুড়ে দাও। সরকার তার কাজ থেকে ওয়েলফেয়ার স্টেটের ক্যারেক্টারকে সরিয়ে দেওয়া মানে বেঁচে থাকে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ মানেই হয়েছে স্বৈরাচারী, অ্যাডমিনিস্ট্রেটিভ মানেই হচ্ছে ফ্যাসিস্ট। ফলে সে তার বিরুদ্ধে আওয়াজ তুললে সে আওয়াজকে বন্ধ করার জন্য এই রকমভাবেই সে অ্যারেস্ট করবে, গ্রেপ্তার করবে। তো আজ হলো না, এর আগেই ভারতবর্ষের সমস্ত বিখ্যাত সমস্ত মানুষ, ভারবারাওকে পর্যন্ত আজকে তার জামিন হয়েছে। আজকে সমস্ত বুদ্ধিজীবী যারা সমাজের হয়ে কথা বলেন, যার কথা সমাজের মানুষের প্রভাবিত হয়, সেই সমস্ত মানুষকে জেলখানা ঢোকানো পারে। সেই ক্ষেত্রে তো বাচ্চা, এটা ব্যাপার নয়, এটা করবে, বাড়বে। কিন্তু আপনাকে বলে রাখি, কৃষক আন্দোলন ভারতবর্ষে শুয়ে থাকা মানুষগুলোকে জাগিয়েছে। যারা ঘুমিয়ে পড়েছিল, যাদের মোদির অত্যাচারে যারা ভয় পেয়েছিল, ঘুমিয়েছিল, সেই মানুষগুলোকে কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়ে দিয়েছে কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন বিজেপি
কফিনের লাশ পেরেক মারবে, আর পশ্চিম বাংলার নির্বাচন সেই কফিনকে জমিতে কেড়ে দেবে। ঠিক। তো 50 বছরের পথ চলা ও 2021-এর লকডাউন চলছে, প্রচুর দোকান বন্ধ, আপনাদের লেটেস্ট অবস্থান ও কোন কোন জায়গা নিয়ে লড়ছেন এই মুহূর্তে? দেখুন, লড়াইটা বেড়ে গেল করোনার পার্সপেক্টিভে অনেকটাই। লড়াইটা ছিল আমাদের 2014 স্ট্রিট ভেন্ডার অ্যাক্টকে ইমপ্লিমেন্টেশনের জন্য। আমরা জানতাম যে এই আইন তৈরির জন্য আমরা যে আন্দোলন করেছি লাগাতার গত 2000 সাল থেকে 2014 পর্যন্ত, 2000 সালের জানুয়ারি 7, 8, 9 আমরা প্রথম ভারতবর্ষের অল ইন্ডিয়া মিটিং ডাকি। 2000 সালে 7, 8, 9 লরেটো শিয়ালদায় 3 দিনের এই মিটিং থেকে আমরা প্রথম যে দাবি করেছিলাম তা ছিল হকারদের জন্য পলিসি বানাতে হবে। আমরা দেখিয়েছিলাম হকারদের যোগদান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আজকে পরবর্তীকালে আমার এই পর্যাবরণ অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ। তো সেই দিক থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমাদের এই যে 2000 সাল থেকে যে একটা অল ইন্ডিয়া লেভেলের মুভমেন্ট শুরু করলাম এবং যেখান থেকে ন্যাশনাল হকার ফেডারেশন জন্ম হলো, সেটা ছিল পলিসি বানাবার। পলিসি বানলো 2004-এ, রিভাইজড হলো 2009-এ। কিন্তু আমরা 2004-এর পর থেকেই দাবি করেছিলাম যে যেহেতু পলিসি ম্যান্ডেটরি নয়, সেহেতু বিভিন্ন রাজ্যের এই পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে না, ফলে আমরা আইন চাই। এখন আইন চাই বলাতে অনেক বিরোধ দেখা দিল। কেন্দ্রীয় সরকার ল ডিপার্টমেন্টে কথা বলেছিল, তারা বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইন করতে পারে না, বিকজ 74-77 অ্যামেন্ডমেন্টে এই মিউনিসিপ্যালিটিটা রাজ্যের হাতে আসে এবং মিউনিসিপ্যালিটি হকারদের নিয়ে থাকতে পারে, এটা সম্ভব না, রাজ্যকে করতে হবে। ফলে সোনিয়া গান্ধীর সরকার এসে এই পলিসি 2004-কে মডিফাই করে 2009 করলো এবং 2009 একটা মডেল অ্যাক্ট করলো। ভারতবর্ষের সব রাজ্যকে প্রধানমন্ত্রী লেটার দিয়ে বলল ইমিডিয়েটলি এই লোক এটাকে ইমপ্লিমেন্ট করুন, বিধানসভায় পাস করিয়ে। দুর্ভাগ্য, ফেডারেল সিস্টেম, তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর ইনিশিয়েটিভ লেটার দেওয়া সত্ত্বেও ভারতবর্ষের মাত্র 3-4টে রাজ্য এই স্টেট অ্যাক্ট করার জন্য উদ্যোগ হল এবং করলেন। যা করলেন সেটা আমাদের ক্ষেত্রে বিভীষিকা হয়েছিল, কারণ সেটা মূল হকারদের প্রোটেকশন অফ লাইভলিহুড তাকে উড়িয়ে দিয়ে শুধু রেগুলেটরি অফ স্ট্রিট ভেন্ডিং এইটার উপর জোর দিতে আরম্ভ করে। তার মানে হলো হকারদের কি করে টাইট দেওয়া যায়। আচ্ছা, উল্টোটা হতে আরম্ভ করলো। মহারাষ্ট্র যে অপারেশন সানশাইনটা আমি ওই প্রকল্প বলছিলাম, আমি সারা ভারতবর্ষের তখন মহারাষ্ট্র যে আইনটা বানাবার চেষ্টা করলো তাতে তারা বলল যে 15 ইয়ার্স ডোমিসাইল সার্টিফিকেট চাই। তার মানে কোনো মারাঠি ছাড়া কেউ হকারি করতে পারবে না। প্লাস কাউকে যদি 9-3 জনের জায়গা থেকে অ্যারেস্ট করে কখনো, তাহলে পরে 6 মাস জেল বিনা বিচারে এবং তার 5000 টাকা ফাইন হবে। অর্থাৎ পালং শাক 200 টাকা নিয়ে যে মেয়েটা বসলো তার 5000 টাকা ফাইন, 6 মাস জেল। যে দেশে ডাকাতি করলে, রাহাজানি করলে, রেপ করলে 6 মাসে নয় 3 মাসে বেল হয়, সে দেশে হকারি করার অপরাধে। তো আমরা বিরোধ করলাম। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট যেটা করলো, ছত্তিশগড় যেটা করলো, সেটা হলো যে টোটালটাই তার অ্যাডমিনিস্ট্রেটিভের উপরে, এবং সেটা করতে গিয়ে দেখা গেল টোটালটা অ্যান্টি হকার হলো। সেইভাবে আমরা তখন বিরোধ করতে আরম্ভ করলাম, না ভাই স্টেটের উপর ছাড়লে চলবে না। আচ্ছা, এখন এই যে 2-3টে স্টেট করছিল, আমরা বিরোধ করছিলাম, কিন্তু তার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এক অশোক গাঙ্গুলি, জাস্টিস অশোক গাঙ্গুলি, তিনি 2010-এ 8ই অক্টোবর একটা ঐতিহাসিক অর্ডার দিলেন। তিনি তার বক্তব্যের মধ্যে বললেন
যে ভারতবর্ষের কোথাও হকারদের জন্য ট্রাফিক জ্যাম হয় না। ট্রাফিক জ্যামের মূল কারণ হলো 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার। যে কিছু মানুষের হাতে এত পয়সা যে একই পরিবারের 2, 3, 4 গাড়ি। তিনি অর্ডার দিলেন যে যেহেতু কেন্দ্রীয় সরকার একটা মডেল অ্যাক্ট এবং পলিসি বানিয়েছে, তার পার্সপেক্টিভে সমস্ত রাজ্যকে 2011 জুন মাসের মধ্যে আইনটা ইমপ্লিমেন্ট করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে দেখা গেল 9-10টা স্টেট এটাতে এগোলো। কিন্তু যেহেতু আমাদের কাছে এই ভয়টা আমরা পাচ্ছিলাম যে রাজ্য তার নিজের স্বার্থে এই আইনটা করা, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়ে গেছে, ফলে আমরা ডিমান্ড করতে আরম্ভ করলো, না আমার কেন্দ্রীয় আইন চাই। আর কেন্দ্রীয় সরকার সেই মুহূর্তে বলেছিল, তখন আমরা বিভিন্ন বড় বড় অ্যাডভোকেটকে নিয়ে তাদেরকে বললাম যে ভাই কিভাবে আইন হতে পারে, তোমরা বার করো। এবং তার মধ্যে থেকে তারা বার করে এটা বার করেছিলেন যে কনস্টিটিউশনে 22, 23, 24 ব্রড বেস সোশ্যাল সিকিউরিটি ব্রড, হ্যাঁ, এবং এর পার্সপেক্টিভটা ধরে তারা দেখালো যে এইখানে স্টেট আইন করতে পারে, সরি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করতে পারে। তখন আমরা আমাদের সোর্স ধরে আমরা তৎকালীন সময় আমাদের ঝাড়খণ্ড এবং রাঁচির চেয়ারম্যান ছিল ডাক্তার রামদয়াল মুন্ডাজি। রামদয়াল মুন্ডাজি ন্যাকের মেম্বারও ছিল, ন্যাশনাল অ্যাডভাইসারি কমিটি যারা ছিল সোনিয়া গান্ধী, তার সাথে আমরা কথা বলে বললাম। তিনি তখন আলোচনা করেছেন। তখন সোনিয়া গান্ধী ন্যাককে বললেন যে তোমরা একটা রিপোর্ট সাবমিট করো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই অ্যাক্ট কিভাবে করতে পারে। এবং তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট ল ডিপার্টমেন্টের সাথে কথা বলার পর ল ডিপার্টমেন্ট ওকে করে দিল এবং তারপর ড্রাফট তৈরি হলো। কিন্তু সে ড্রাফট তৈরি হওয়া সত্ত্বেও আমরা দেখতে পেলাম যে এই আইনটা যে ইমপ্লিমেন্ট, এই আইনটা পার্লামেন্টে আনার সময় যেভাবে পুট করা হলো তাতেও অফিসারদের চোখ দিয়ে হয়েছিল, ফলে সেটা অ্যান্টি হকার অনেকগুলো জায়গায় পাওয়া দেখা গেল। आप अंगूठी पहनते होंगे, आप फ्यूचर के लिए सोचते होंगे, आप मंदिर भी जाते होंगे, बट देखिएगा ये सब चीज आपके लाइफ में मैटर नहीं करता है, क्योंकि ये लोग आपके लाइफ में चेंज नहीं ला सकते हैं। पीपल हु मैटर, हमारे भविष्य के लिए जो आदमी लोग का प्रकोप रहेगा, प्रकोप मीन्स फॉर गुड इफेक्ट, वो है शक्तिमान घोष। उनका फोन आ रहा था, बीच में इंटरप्ट हो रहा था, तो हमने सोचा क्यों ना हम इस बीच में घुसकर बता दें कि एक्चुअली भावना मुक्त क्या है, हम लोग क्यों जाते हैं आदमी के पास इंटरव्यू करने के लिए। हम लोग ये सोचते हैं कि जो बड़ा चैनल नहीं कर पाया आज से 72 साल तक, वही क्वेश्चन आपके लिए हम लोग करें, ताकि हमारे देश के जो आदमी लोग हैं, जो लोग मूवमेंट कर रहे हैं, जो फ्यूचर को अफेक्ट करेंगे, उनको लेकर बात करें बार 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 बार। ये बात होता क्या है? ये बात होता है एक सिंपल सा चीज। सोचिए इंडिया को इंडियंस लोग ही चला रहे हैं, इंडिया में इंडियंस लोग ही प्रोटेस्ट कर रहे हैं, इंडिया के इंडियंस लोग को ही हम लोग भेज रहे हैं पार्लियामेंट में हमारा सॉल्यूशन देने के लिए, और इंडियंस लोग ही 72 साल में नहीं इसका सॉल्यूशन दे पा रहे हैं। इसका वन ऑफ द ग्रेटेस्ट रीजन है पीपल हु रूल। मैंने अभी जो बीजेपी गवर्नमेंट है, इनको देश के बारे में मालूम नहीं होता है। इनको देश के बारे में मालूम नहीं होने का मतलब है इनको देश के जो प्रॉब्लम सब है, इस देश में इतना गरीब क्यों है। आज हम 2014 में आ गए रूल करने के लिए, इनको यही नहीं मालूम है जो देश में गरीब कितने हैं, रास्ते में कितने आदमी सोते हैं, कितने आदमी को कैंसर होता है, कितने आदमी को एड्स हुआ है, कितना रिफॉर्म होम है, रिफॉर्म होम के अंदर लड़कियां सेफ हैं क्या नहीं, हमारे जो बॉर्डर स्टेट्स है, बॉर्डर स्टेट्स में जो आदमी लोग रहते हैं उनका प्रॉब्लम क्या है, रास्ते में जो आदमी सोते हैं उनका क्या प्रॉब्लम है। अब आगे हॉकर, व्हाई दे बिकम द मोस्ट इंपॉर्टेंट चैप्टर इन इंडियन हिस्ट्री इज, आप एक चीज जो आप मॉल से खरीदते हैं ज्यादा दाम देकर, वही चीज कम दाम देकर आप इधर से खरीदते हैं। आप बोलेगा क्वालिटी लेकर क्या है, तो सभी कोई बड़ा बाजार से खरीद के लाते हैं, मैक्सिमम चीज बड़ा बाजार से ही आता है। ये लोग कम दाम का चीज खरीदते हैं क्योंकि गरीब आदमी इधर से खरीदता है, जो मॉल नहीं जा पाता है वो इधर से खरीदता है, बिकॉज दैट्स व्हाई दे बिकम द मोस्ट इंपॉर्टेंट इंटीरियर पार्ट ऑफ इंडिया। एंड सेकेंड इज फूड। आप जब एक मॉल में जाके खाती है, एक सिनेमा का टिकट 150-200 तो हो ही गया, खाने का वैल्यू उससे भी ज्यादा है, बट द सेम फूड व्हेन यू ईट फ्रॉम देम डायरेक्टली द कॉस्ट इज लेस।
इधर प्रॉब्लम एक ही है इंडिया में, द पीपल हु आर मार्जिनल, हु आर पुअर, आर डिसऑर्गेनाइज्ड। अगर एक वेबसाइट जो हम अभी भी दे सकते हैं आपको, उसके लिए एक भी पैसा नहीं खर्चा करना पड़ेगा, जो लोग वेल टू डू हैं, सोचिए एक हॉकर शायद हो सकता है इतना ऑर्गेनाइज नहीं हो, उसके पास टाइम नहीं हो क्योंकि वो जीवन का लड़ाई लड़ रहा हो, बट उसके बच्चे जो एजुकेटेड है वो लोग तो मोबाइल यूज करना जानते हैं, उन लोग तो नेट यूज करना जानते हैं। इफ दे पीपल स्टार्ट ट्रांसफरिंग मनी नाउ, जो शक्तिमान दा शायद बोल रहे थे जो इस इलेक्शन में हम लोग नहीं खड़े हो पाएंगे, तो इसी इलेक्शन में हम लोग खड़े हो पाते, बट हो सकता है हम लोग ऑर्गेनाइज नहीं हो। ये ऑर्गेनाइजेशन जो श्रीरामपुर के बारे में शक्तिमान दा हमको बोल रहे थे, जो आपके दायित्व लीजिएगा, हम दायित्व लेंगे, बट दायित्व एक ही चीज के लिए लेंगे, ताकि नेशनल बैंकिंग पॉलिसी जो रिजर्व बैंक का है, जो इंडियन गवर्नमेंट का है, वेस्ट मैनेजमेंट पॉलिसी, इसको करना क्या, जहां पर भी आप हैं, आपसे लोग खरीदने आते हैं, तो उधर टेबल चेयर लगा के नेशनल हॉकर कमेटी का फ्लेक्स लगाकर वहां पर सुबह 10 से 6 जैसे एक ऑफिस चलता है वहां एक आदमी बैठा रहेगा, उधर एक रजिस्टर होगा जहां पर एक रिसीट होगा महीने का 30 रुपया, या तो पुराना ओल्ड खबर का कागज खाता बुक्स आप जमा कर सकते हैं, ताकि उस जगह का हर आदमी को हम लोग मेंबर बना सके। 20% चला जाएगा डेवलपमेंट के लिए। ये डेवलपमेंट होता क्या है, इसके बारे में हमने आपको पहले भी बोला है। डेवलपमेंट कैन बी एम्बुलेंस, डेवलपमेंट कैन बी सोलर, डेवलपमेंट कैन बी एनीथिंग विच यू थिंक ऑफ, नॉट वी एडवाइज। 20% सैलरी, ये जो आदमी बैठेगा इसको 20% हम लोग सैलरी दे सकते हैं। हो सकता है एक आदमी नहीं, एकाधिक आदमी लगे एक टाउन में। आप ये सोचकर चलिए, अगर श्रीरामपुर में 5000 हॉकर है तो 2 लाख आदमी भी तो है। अब 2 लाख आदमी यही सोच रहे कि मेरे पास कब कौन खड़ा होगा ताकि मेरा कुछ प्रॉब्लम हो तो मेरे लिए 2 लाख आदमी रोने के लिए हो। तो आज 2 लाख आदमी 30 रुपया करके देने से क्या हो सकता है, आप ये सोचिए। हर घर को सोलराइज करके आपका जो बिलिंग आता था लास्ट 12 मंथ को, उसको एवरेज करके अगर हम 800 पकड़े, तब हम बोलेंगे आपको जो 300 रुपया इस हॉकर कमेटी को दीजिए। ये हॉकर कमेटी जो परचेज करेगा, हो सकता है जो चीज, जो पैंट आप बड़े बाजार, बिग बाजार में जाके 900 रुपया में खरीद रहे हैं, हो सकता है वो 300 रुपया में आपको मिल जाए। अब हम लोग सेकेंड पार्ट ऑफ द इंटरव्यू में जा रहे हैं, उसके बाद आई विल कम टू द कंक्लूजन। তো সেখানে আমরা দেখলাম যে অফিসারদের নজর দিয়ে যদি একটা ছেলেদানটি হকার হবে, ফলে আমরা এটা নিয়ে বিরোধ শুরু করলাম। আমরা সারা ভারতবর্ষে আন্দোলন শুরু করলাম এবং আন্দোলনে এমনকি পার্লামেন্ট ঘেরাও শুরু করে দিলাম। এবং তারপরে সাথে সাথে আমরা এই পেশারেতে আমরা বিভিন্ন এমপির সাথে আমরা যোগাযোগ করতে আরম্ভ করলাম এবং তাদের সাথে কথা বলে বললাম, তারাও পার্লামেন্টে এটা বিষয় নিয়ে প্রশ্ন তুললো। আলটিমেটলি এটা চলে গেল স্ট্যান্ডিং কমিটির কাছে এবং স্ট্যান্ডিং কমিটির তখন চেয়ারম্যান ছিলেন সরোজ যাদবজি। আমরা তখন সরোজ যাদবজির সাথেও অর্গানাইজেশনের তরফ থেকে দেখা করি এবং আমরা আমাদের সাজেশন রাখি এবং আমরা গর্বিত যে আমাদের মেজর সাজেশনটাই এরা গ্রহণ করেছিলেন। যে আইনটা পার্লামেন্টে যেটা হলো সেটা ভারতবর্ষে আজ পর্যন্ত যত আইন হয়েছে তার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট। এখন সেই অ্যাক্টের যেদিন লোকসভায় পাস হলো সেপ্টেম্বর মাসের 6 তারিখ 2013, যে অনলি ওই সময়ে একমাত্র একটাই বিল পাস করেছিল পার্লামেন্ট, কারণ বিরোধীরা সব বিরোধ করছিল। এই একটা বিলই সবাই একমত হয়ে ভারতবর্ষের 27 এমপি স্পিকার যারা এর পক্ষে বক্তৃতা করেন সব পার্টি, একজনও ছিল না বিরুদ্ধের পার্টি, এবং সেটা পাস হয় আর রাজ্যসভায় গিয়ে পরের দিন আটকে যায়। এটা অদ্ভুত ভারতবর্ষের মানচিত্রে। যারা লোকসভায় করলো তারা ওখানে বিরোধ করলো না, কিন্তু কায়দা করলো, লাস্ট দিন ছিল তাই যেটা আলোচনা করার সময় দিতে হবে বলে মুলায়ম সিং এর পার্টির এমপি রাজ্যসভার আর বিজেপির এমপি তারা বললেন, যাই আটকে গেল। ফলে একটা সেই সময় আইন পাস হওয়ার ক্ষেত্রে আমাদের বিরাট বড়, সেটা একটা পরে আইন নিয়ে যখন শুধু আলোচনা হবে তখন বিরাট। কিন্তু আমি যেদিন রাজ্যসভায় লোকসভায় পাস হলো সেদিন পরের দিন আমরা সকালে মন্ত্রীর বাড়িতে আমরা সমস্ত হকাররা দিল্লি তারা বাজনা নিয়ে, আবির নিয়ে, বাজে নিয়ে উৎসব করার মতো করে গিয়ে করেছি এবং সেখানে মন্ত্রী বেরিয়েছিলেন গিরিজা ব্যাস বক্তৃতাতে, এবং সেই বক্তৃতা আমি বলেছিলাম যে এত আনন্দের কিছু নেই, কারণ ভারতবর্ষের আমরা যদি দেখি তাহলে
স্বাধীনতার পর থেকে বহু আইন হয়েছে, কিন্তু সেই আইন কাগজে কলমে রয়েছে, ইমপ্লিমেন্ট হয়নি। আজকে এই আইনকে ইমপ্লিমেন্ট করতে গেলে যা আমরা দীর্ঘ 20 বছর ধরে বা যে আন্দোলন আমরা করেছি, তার থেকে বেশি বড় আন্দোলন আমাদের ইমপ্লিমেন্টেশন করতে হবে আমাদের। তাহলে 2021-এ এসে এখন কোথায় আইনটা, মানে কি অবস্থা? সেটাই বলছি এই জায়গাটাতেই, যে আজকে আমরা বুঝেছিলাম যে এই আইনটা ইমপ্লিমেন্ট হওয়া ভীষণ কঠিন। তার তিনটে বড় কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে, আপনি দেখবেন যে ভারতবর্ষে ইউপিএ গভর্নমেন্ট 6টা সোশ্যাল অ্যাক্ট করেছিল। সেই 100 দিনের কাজ থেকে রাইট টু ইনফরমেশন, রাইট টু ফুড, রাইট টু ফরেস্ট, এন্ড 5 নম্বর ছিল রাইট টু স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট, 6 নম্বর রাইট টু এডুকেশন। এই 6টা আইনের মধ্যে 4টে আইন দৌড়ি হোক ঘুরে হোক যেভাবে চলছে, 2টো আইন চলার ক্ষেত্রে সব থেকে বড় কঠিন হচ্ছে। একটা হচ্ছে রাইট টু ফরেস্ট অ্যান্ড রাইট টু স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট। কেন? বিকজ ফরেস্ট অ্যাক্টে যে ফরেস্টের মধ্যে বসবাসকারী মানুষের পাট্টা দিতে গেলে ওর তলার যে জমির সম্পদ, সেটা জিন্দালকে পাওয়া যাবে না, আইটিসি পাবে না, রিলায়েন্স পাবে না। ফলে ওইটা এই আইন ইমপ্লিমেন্টেশনে বাধা হচ্ছে। আর 2014 স্ট্রিট ভেন্ডার অ্যাক্টের মধ্যে সব থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে এক্সিস্টেন্স অল হকার, সবাইকে সার্ভে করতে হবে। এবং সব থেকে বড় যেটা হলো সেটা হলো যে এখানে পপুলেশনের 2.5% স্পেস রিজার্ভ রাখতে হবে হকারের জন্য। এবং আপনি জানেন ওই যে জমি, যেটা ফরেস্ট অ্যাক্টের ল্যান্ডের প্রবলেম, জমি, আর স্ট্রিট ভেন্ডারের ক্ষেত্রে শহরের জমি, এই জমি সংক্রান্ত দুটো বিষয় বলি এই দুটো আইন ইমপ্লিমেন্টেশনের সব থেকে বড় কঠিন চ্যালেঞ্জ আমাদের সামনে। কারণ বিষয়টা হচ্ছে জমি, শহরের জমি সোনার থেকে বেশি দাম। কিন্তু একটা জিনিস আপনি বলুন আমাকে, গভর্নমেন্ট তো মানুষ, তার কাছে সেই জমিরই ভ্যালু কি বা এই জমিরই ভ্যালু কি? একজনকে দেবো বলেই বা ভ্যালু কি? এটা আসে 5 বছরের জন্য। আজকে যে সরকারি যাচ্ছে ক্ষমতায়, তারা কার প্রতিনিধিত্ব করছে? আপনি ভাবুন নয় কেন, মানে আমি আপনাকে 2 সরকার কি বলি। যেমন এর আগের সরকার যখন অর্জুন সেনগুপ্তকে চেয়ারম্যান করে অসংগঠিত মজদুরদের সামাজিক সুরক্ষার কমিটি করেছিলেন, ভারতবর্ষে 93% ওয়ার্কফোর্স আনঅর্গানাইজড সেক্টরে ছিল 46 কোটি, আর জিডিপির 65% কন্ট্রিবিউশন ছিল তাদের সামাজিক সুরক্ষা। ভারতবর্ষের স্বাধীনতার পরেও, এত বছর পরে 2008-এ 9 গিয়ে কমিটি করে বলতে হচ্ছে, সেই কমিটি একমত হয়ে সুপারিশ করেছিল দেশের সরকারকে, পার্লামেন্টে রিপোর্ট দিয়েছিল। অসাধারণ যে ভারতবর্ষ এগোচ্ছে না, কারণ ভারতবর্ষের 77% মানুষের পারচেসিং পাওয়ার অনলি 20 রুপিস। এই কমিটির আয়োজন। আচ্ছা, এটা কোন বছরের কথা বলছেন? 2000, এটা 2008, 9, 10। এই যে কমিটির রিপোর্ট, এই যে পার্লামেন্টে পারচেসিং পাওয়ার অনলি 20 রুপিস, এটা 77% পপুলেশনের কথা, 80 কোটি মানুষের। আর ওই দেশে রিলায়েন্সের মালিকের 1 ঘন্টায় ওই সময় ছিল 43 লাখ টাকা, এখন তো কোটি টাকা। তো এই যে বৈষম্য ছিল, এখন সেই সময় কমিটি, সরকারের কমিটি, সেই কমিটি চেয়েছিল যে তারা 1 লক্ষ কোটি টাকা তুমি যাও এই আনঅর্গানাইজড সেক্টরে সোশ্যাল সিকিউরিটির আমরা প্ল্যানিং করি। ওই সরকার, মনমোহন সিংয়ের সরকারও তারা দেয়নি। তারা বলেছিল টাকা নেই, আমরা বিভিন্ন স্কিম যখন আসবে সেটা দিয়ে সাথে জুড়ে দেব। আর ওই সময়, একই সময় মনমোহন সিংয়ের গভর্নমেন্ট স্পেশাল ইকোনমিক জোনে 5 লক্ষ কোটি টাকা ছাড় দিয়েছিল ভারতবর্ষের কর্পোরেট সেক্টরকে। তো 93% ওয়ার্কফোর্সের জন্য 1 লক্ষ কোটি টাকা সম্ভব ছিল না। এইটা তেমন সরকারের লক্ষ লক্ষ
কোটি টাকা যখন মেরে চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে এই সরকার কোনো স্টেপ নিচ্ছে না। যেমন লকডাউনে প্রায় 30 কোটি মানুষের চাকরি যায়, আর আমরা বলেছিলাম ভারতবর্ষের 77% মানুষেরই ইকোনমি এই হকার ইকোনমি, এই হকারদের জন্য বেঁচে থাকার জন্য তাদের 5,000 টাকা করে 6 মাস দাও, তা দিল না, তারা লোন দেখালো। ফলে এই যে গভর্নমেন্ট কাদের প্রতিনিধিত্ব করে, ভোট চাইতে তারা মানুষের কাছে একজন গরিব মানুষ ভোট দেয় আর বড় লোক টাকা দেয়। ফলে কাদের সাথে কাজ করবে এরা এটা আমরা জানি। ফলে আমরা জানি এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের লড়াই করতে হবে। শহরে 2% জমির দাম হাজার হাজার কোটি টাকা, ফলে এইটা দিতে চাইবে না, লড়াই করতে হবে। ওই যে চ্যালেঞ্জ সেদিন বলেছিলাম, আজও ওই চ্যালেঞ্জটা যে কোশ্চেন আপনি করেছেন সব থেকে বড়, যে এই অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করানো। এখন এই অ্যাক্ট ইমপ্লিমেন্ট করানোর ক্ষেত্রে আজকে কি দাঁড়াচ্ছে, যে অ্যাক্ট ইমপ্লিমেন্ট করতে পলিটিক্যাল উইল নেই। পার্লামেন্টে করেছিল, তারপরে ইলেকশন ছিল বলে ভারতবর্ষের 10 কোটি ভোট হকারে, তাই তারা পাস করে দিয়েছিল। কিন্তু ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তাদের পলিটিক্যাল উইল নেই। ফলে যেটা দাঁড়াচ্ছে, আমাদের প্রতিনিয়ত ন্যাশনাল হকার ফেডারেশনকে লড়াই করতে হচ্ছে। ইন্টারনেটে মানলেই দেখবেন সর্বত্র জায়গায়। কারণ প্রধান কারণ হচ্ছে এভিকশন। এই আইনে এভিকশন জায়গা নেই, কিন্তু এভিকশন যদি না করতে পারে তাহলে এই আইনের ইমপ্লিমেন্ট হলে পরে তারা হাঁটতে পারবে না। তাই আইন ইমপ্লিমেন্টের আগেই তাদের সরাতে হবে এই যে জায়গায়। ফলে আমরা যে জায়গায় জোর দিচ্ছিলাম, একদিকে এভিকশন লড়াই লড়ছি, এবং পাশাপাশি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই অ্যাক্টকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই জায়গাটা আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এই তারপরে যখন আমরা করোনাতে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে আমাদের জীবনে, সেইটা নিয়ে একটু যদি বলেন। সেটা আজকে না বলে সেটা আমি পরে আপনাকে শুধু ওইটার উপর বলবো, তার কারণ অনেক বড় স্পেসে আমরা যেখানে দাঁড়িয়ে এটা বলা হচ্ছে, কারণ অনেকে চেঞ্জ হয়ে গেছে আমাদের সবকিছু। আমাদের ভাবতে হচ্ছে যে আমরা ইতিমধ্যে মনমোহন সিং এর সময় আমরা যে লড়াইটা লড়েছিলাম, যে খুচরো বাজারে দেশি বিদেশি পুঁজিকে আটকাবার জন্য এফডিআই রিটেলকে লড়েছিলাম, কিন্তু একথা বলেছিলাম যে এফডিআই রিটেল এলেও ক্ষতিগ্রস্ত হবে যারা, ভারতবর্ষের বহু মানুষ, তার মধ্যে আমার কাস্টমার যেমন হবে তেমন ছোট দোকানদার। এফডিআই তো ওরা 75%, না না, আমাদের 100% ধরবো। এই যে খুচরো বাজারে দেশি বিদেশি পুঁজির, আমি বলছি এটা মনমোহন সিং কথা বিরোধ করেছিলাম, বলেছিলাম, কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদেরকে শেষ করতে পারবে না। কেন পারবে না? কারণ রিলায়েন্স ফ্রেশ বলুন, পেনসাস বলুন, এমনকি ওয়ালমার্ট বকলমে ভর্তির নামে এসেছিল, পারবে না। কেন? কারণ ওদের একটা ওভারহেড কস্ট আছে, যে ওভারহেড কস্টটা হচ্ছে 25% পুরো, আর আমাদের ওভারহেড কস্ট 0। ফলে আমরা 0 থেকে প্রফিট করবো, ওরা 25 থেকে করবে। ফলে আমাদেরকে হাঁটাতে পারবে না, কিন্তু ছোট ব্যবসায়ীদের মেজর ক্ষতি করে ফেলবে। কিন্তু লড়েছিলাম, কিন্তু গত 3 বছর একদিকে মোদির ইকোনমিক্যালি পলিসি, ভারতবর্ষের জিডিপি শুধু মুক্ত হয়ে পড়েনি, ভারতবর্ষের চাকরি তো হলোই না, আর বিজনেস বন্ধ হচ্ছে, নোটবন্দি, জিএসটি সর্বত্রই শেষ করে দিল। এইটা দেওয়ার পরে এই যে লকডাউন, অপরিকল্পিত লকডাউন, এই অপরিকল্পিত লকডাউন আমরা বলছি বটে, আসলে এই লকডাউনে ভারতবর্ষের জিডিপি মাইনাস গেল, ভারতবর্ষের হকাররা আত্মহত্যা করলেও, গরিব মানুষের চাকরি গেল, ভারতবর্ষের 4 জন তারা 300% বাড়লো। তাহলে অপরিকল্পিত না, পরিকল্পিত ছিলই, কিন্তু এই পরিকল্পনাতে লাভবান এরা হলো মূল্য দেশ। এখন যাই হোক, এই সামগ্রিকটা আমরা পরে বলবো, কিন্তু আজকের এই চ্যালেঞ্জের মোকাবিলার সময় যখন লোনের প্রশ্ন আসলো, আমরা বিরোধ করতে আরম্ভ করেছিলাম। আমার বললাম লোন নয়, আমাকে
দিতে হবে ক্যাশ ট্রান্সফার এই 4 কোটি হকারকে। শুধু 4 কোটি হকার নয়, যারা উৎপাদক, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি, হোম বেস ইন্ডাস্ট্রি, ফার্মার, ভারতবর্ষের যত সবজি উৎপাদন হয় তার 80% হকার বেচে, 20% অর্গানিক মার্কেট। এই যে ছোট উদ্যোগ, আর আমার 80 কোটি মানুষ, তার হাতেও টাকা নেই। হকারদের মধ্যে 80% হকার দোকান বন্ধ, 20% যারা ফল বিক্রি করে, সবজি করে, গ্রোসারি করে, তারা খুলতে পেরেছিল। তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে লড়াই আমরা সেই সময় লড়ছিলাম রাস্তায় নেমে লকডাউনের মধ্যেও, যে টাকা দাও, লোকগুলোকে বাঁচতে দাও, কারণ এদের মধ্যে 60% দিন আনে দিন খায়, হকারি করে, রাপ করে, তারপর বাড়ি যায়, বাজার করে। সেই মানুষগুলো কোথায়, কি অবস্থায়? তারা ঘরের জিনিস বিক্রি করছে, ধার বন্ধ হয়ে গেছে, তারপর তারা আত্মহত্যার রাস্তায় দিয়েছে। ফলে এই ইকোনমিককে যদি বাঁচতে না পারে, তোমার 23% ইকোনমি বাঁচবে না। তাই টাকা দাও করেনি, কিন্তু লোনটা করেছে। এই লোনটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, যে 10,000 লোন থেকে 50,000 পর্যন্ত পাওয়াটা। আমরা এই চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে গোটা ভারতবর্ষের 28টা রাজ্যে আমাদের অর্গানাইজেশন, ন্যাশনাল হকার ফেডারেশন, ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টির, ভারতবর্ষের এই 28-29 রাজ্যের সংগঠন নেই, ট্রেড ইউনিয়ন নেই, বাট ন্যাশনাল হকার ফেডারেশন সব রাজ্যে আছে। আমরা এই আন্দোলন করছি, প্রতিটি মানুষের কাছে এই লোন এবং এলওআর, লেটার অফ রেকমেন্ডেশন, এটা আমরা প্রত্যেক হকারের হাতে পৌঁছে দেবো। এটা পৌঁছতে পারলেই এই আইনের যে বড় চ্যালেঞ্জ ইমপ্লিমেন্ট, সেই ইমপ্লিমেন্টের 80% কাজ আমাদের হয়ে যাবে। আজকে এইটুকুই আমরা বললাম, পরে 3টে পার্টে আমরা আলোচনা করব। তার মধ্যে ক্লাইমেট চেঞ্জ একটা বড় ব্যাপার, যেটা ইউনাইটেড নেশনের সমস্ত ক্লাইমেট সামিটে আমরা গিয়ে ডিমান্ড করেছি, যে যাদের জন্য আজকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্ষতি হচ্ছে প্রকৃতি, ঘুরে তারাই ইন দ্য নেম অফ কার্বন ट्रेडिंग সেই কর্পোরেট সেক্টরের হাতেই টাকা যাচ্ছে। आपने शक्तिमान घोष को इतना देर सुना। अब हम जो बोलना चाह रहे हैं वो है जो भावना मुख आपका चैनल होना चाहता है। ये जो नेशनल हॉकर कमेटी है, नेशनल संग्राम कमेटी, हॉकर संग्राम कमेटी जो है, आप लोग सोचिए हर जगह आप लोग मूवमेंट कर रहे हैं, देश के आदमी के लिए फाइट कर रहे हैं। तो ये जो मोबाइल से ही हम रिकॉर्ड कर रहे हैं अपने आप को, साइडवेज मोबाइल पकड़कर आपका जो वक्तव्य है वो आपको भेजने का है शक्तिमान दा को, या तो वो जो टीम डेजिग्नेट कर देंगे हर स्टेट के लिए एक आदमी, वो हमको हर रोज सुबह एक तो करके वीडियो भेजेगा। ये 28 तो वीडियो हम ऐड कर एक तो चैनल हिसाब से दिखाना चाहते हैं। अगर आप लोग सब्सक्राइब करते हैं, आज जितना भी नया हॉकर कमेटी के मेंबर्स हैं, अगर सब कोई सब्सक्राइब करे, उनके बच्चे लोग भी सब्सक्राइब करें, तो इंडिया का सबसे बड़ा चैनल हो सकता है नेशनल हॉकर कमेटी, हॉकर संग्राम कमेटी। विद द गाइडेंस ऑफ श्री शक्तिमान घोष वी कैन बिकम फेस ऑफ इंडिया। आज हमारे सामने प्रॉब्लम ही क्या है, आज कोई ना कोई किसी ना किसी बात में जो गवर्नमेंट है, हम सिर्फ बीजेपी को नहीं बोल रहे हैं, कांग्रेस को भी बोल रहे हैं, सीपीएम को भी बोल रहे हैं, डीएफआई को बोल रहे हैं, एसयूसीआई को बोल रहे हैं, इनका इंडिया को लेकर कोई स्टैंड ही नहीं है। ये लोग एक दूसरे को सिर्फ गाली देते रहते हैं। दिस इज नॉट इनफ टू गेट अ वोट। ये वोट होना चाहिए था कि मेरा नेशनल पॉलिसी ये है कि हमने इतना लाख जेनरेट किया, हमने इतना लाख जेनरेट करके हर पार्टी कर्मी को बोला 100 रुपए करके महीना देना पड़ेगा ताकि हम लोग इंडस्ट्री खोल सके, आपको 100 रुपए महीना देना पड़ेगा ताकि हम लोग फैक्ट्रीज खोल सकें। द फंडिंग, नेशनल फंडिंग शुड कम फ्रॉम द पीपल ऑफ इंडिया। हम लोग नेशनल पॉलिसी ये बनाया है कि हर कर्मी, हर आदमी जो मंदिर जाता हो तो मंदिर को भी बोले जो आप लोग 10% रुपए ट्रांसफर करिए देश के उन्नति के लिए, जो आपके भी काम आ सके। आप जब रिटायरमेंट करेंगे आपके लिए अब तक आपका मंदिर नहीं सोचेगा। तो नेशनल पॉलिसी इज मेड बाय पीपल ऑफ इंडिया। जो लोग इधर हैं, अगर वो लोग ही अपने आप को वोट देके पार्लियामेंट में भेजते हैं तब तो अलग से कुछ काम ही नहीं करना पड़ेगा। आज आपने देखा शक्तिमान जब बोले जो 2004, 2007, 2009, 2012, 2014 के बाद तो ये चीज ही बंद हो गया है। इसलिए सभी कोई जो लोग भी रास्ते में हैं, राखी बिरला जी जो बोल रही थी, सबको ही रास्ते में है। रास्ते में क्यों? क्योंकि जो देश चला रहा है उसको देश के बारे में मालूम ही नहीं है। पैसा देकर आप इलेक्शन में तो आ सकते हैं, शायद आपको वोट भी मिल जाए, क्योंकि आप हर किसी को पाकिस्तान, चाइना दिखाकर वोट भी ले लें,
बट हमारा देश का मेन मुद्दा क्या है, आपकी माँ को पेंशन नहीं मिलता है, एक कृषक को 8,000 रुपया महीना नहीं मिलने के कारण वो सुसाइड भी करता है और आपका चीज का दाम भी बढ़ जाता है। यही चीज कॉर्पोरेट खरीद कर अपने स्पेंसर्स और अपने बड़े बड़े मॉल से वो सेल करता है 3 गुना 4 गुना दाम से। अगर इसके साथ फाइट करना है तब आपको एक हॉकर के पास में खड़ा होना पड़ेगा, एक सिटीजन के पास में खड़ा होना पड़ेगा, एक फैक्ट्री वर्कर के पास में खड़ा होना पड़ेगा, फैक्ट्री वर्कर को भी हम लोग के पास खड़ा होना पड़ेगा, किसान संगठन लोग को भी एक ही वेबसाइट में आकर सबको एनलिस्ट करना पड़ेगा। तो 130 करोड़ आदमी एनलिस्टेड भी हो, 130 करोड़ आदमी कंट्रीब्यूट भी कर रहे हो, तब अगर हमारे तरफ से रिप्रेजेंटेटिव लोग पार्लियामेंट में पहुंच जाते हैं तो आप ये सोचिए, शराब का सेल का 50% अगर देश के हित के काम में आ जाए, पेट्रोल का 50% अगर देश के हित में काम में आ जाए, तो हर चीज का दाम कम जाएगा। हर चीज का दाम कमने का मतलब है जो आदमी आज गवर्नमेंट में बैठ के सैलरी ले रहा हो वो देश के लिए क्यों नहीं कर पाता है, क्योंकि गवर्नमेंट के ही लीडर्स लोग बोलते हैं कि आपको आप मुंह नहीं खोलिएगा। आज सोचिए, गवर्नमेंट के जो आदमी लोग 9 महीना घर में बैठे हुए थे, अगर जो ऑफिस नहीं जा रहे थे फिर भी उनको सैलरी मिल रहा था, उन्होंने 3,000 का फंड नहीं बनाया। लाखों लाखों आदमी 3 लाख का फंड बनाकर बेकार लोग के पास में नहीं खड़े हुए। आज भी नेशनल हॉकर के कमेटी को जो 5,000 करोड़ रुपए का इन्होंने लोन सैंक्शन किया है, इनको हैंडओवर नहीं कर पाए। अभी भी देश के जो लाखों लाखों हॉकर्स है उनको आइडेंटिफाई करके थ्रू दिस हॉकर्स कमेटी अभी तक उनको एक तो पट्टा नहीं दे पाए, एक तो आईडी कार्ड नहीं दे पाए गवर्नमेंट के, जो वी रिकॉग्नाइज यू एज सिटीजन ऑफ इंडिया एंड एज हॉकर ऑफ इंडिया टू वर्क फॉर इंडिया टू अर्न लाइवलीहुड सो यू कैन लिव रेस्पेक्टफुली। आज इतना भाषण देते हैं, इतना मन का बात बोलते हैं, बट ये सिंपल सा बात नहीं बोल पाते हैं। आप क्या इनको वोट दीजिएगा? 2009 से 2000 जो मौन था कांग्रेस, आप इनको वोट दीजिएगा? जो एसयूसीआई सीपीएम इतना आदमी का बात बोलते हैं, आप इनको वोट दीजिएगा? अभी आपको सोचना पड़ेगा देश चलाता कौन है, जो बार बार शक्तिमान घोष ने बोला भी, जो ब्यूरोक्रेट्स, द ब्यूरोक्रेट्स रन द कंट्री नॉट द पॉलिटिशियंस। अगर असल आदमी शक्तिमान दा के जैसा आदमी लोग पार्लियामेंट में पहुंचता है तब जाके इंडिया में चेंज आएगा। Thanks for hearing Bhavna Mukh. I hope one day we will become a channel for you, the channel for citizens of India. Democracy is all about people of India. Thank you very much. বর্তমান সমাজ ব্যবস্থায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে তারা আসুন, আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। ময়দান ছেড়ে যাব না, তাই তো বন্ধু, যতক্ষণ না আমরা মাসিক বেতন 65 বছরের কর্মনিষ্ঠতার লিখিত অর্ডার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে যাব না।